আপনি কি জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ যিনি কোরআনের হাফেজ ছিলেন, তিনি আর কে নন, তিনি হচ্ছেন স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। আমরা সেই তাজউদ্দিন আহমেদের বাড়িতে আজকে পরিদর্শন করতে আসলাম। তার সেই সাদাসিধে জীবনযাপন কীরকম ছিল সেটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। ওই যে নৌকা, আমি অবশ্য নৌকাকে পছন্দ করি। তো নৌকা ছাড়া আমাদের দেশের যে পরিমাণের নদী নালা এই পার থেকে ওই পার যাওয়াটা কষ্টকর হয়ে যেত। এটাই হচ্ছে তাজউদ্দিন আহমেদের সেই ঐতিহাসিক পুকুরঘাট। বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ 23শে জুলাই 1925 সনে বাবা মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান ও মাতা মেহেরুন্নেসা খানমের ঘরে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনের শুরুটা হয়েছিল বাবার কাছে আরবি শিক্ষার মাধ্যমে ও পরবর্তীতে হিফজ সম্পন্ন করার দ্বারা। পরবর্তীতে 1944 সালে কলকাতা বোর্ড থেকে মেট্রিক পরীক্ষায় 12তম স্থান ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 1948 সালে 4র্থ স্থান অর্জন করেন। 1949 সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার অন্যতম কর্ণধার ছিলেন তাজউদ্দিন আহমেদ। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে অনার্স ও এলএলবিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি প্রথম অর্থমন্ত্রী এবং তিনি সর্বপ্রথম 30শে জুন 1972 সালে স্বাধীন বাংলার বাজেট পেশ করেন। তাজউদ্দিন আহমেদের বাড়ির ভিতরে এই সাইডটাতে যদি আমরা দেখি, এই যে পুরানো তালা, মানে পুরানো দরজা, তালাগুলো নতুন, বাট এই দরজাগুলো বয়স মানে তৎকালীন সময়ে লাগিয়েছিলেন আজকে থেকে প্রায় 60-70 বছর পূর্বে। এবং এখানে তাজউদ্দিন আহমেদের জীবন স্মৃতি লেখা আছে। এখানে তাজউদ্দিন আহমেদের জন্মস্মৃতি 23শে জুলাই 1925 সাল, ধীরে ধীরে বিলীন হয়ে গেল তো বহু স্মৃতির কাল। 19শে মার্চ 1966 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে শহীদ করিল যারা, সব ভাইনারা পলাতক। 10শে এপ্রিল 1971 সালে অধিষ্ঠিত প্রধানমন্ত্রী, 12ই জানুয়ারি 1972 সালে নির্বাচিত অর্থমন্ত্রী, 30শে জুন 1972 সালে স্বাধীন বাংলার প্রথম বাজেট করেন পেশ। মহাবিপদে তিনিই গড়লেন স্বাধীন বাংলাদেশ। 3 নভেম্বর 1975 সালে শহীদ হলেন যিনি, ক্রান্তিকালে সোনার বাংলা ঠিক রাখলেন তিনি। ওই যে পিছনে নৌকা দেখা যাইতেছে, তাজউদ্দিন আহমেদের পছন্দের প্রতীক। আবার ওই সাইডটাতে আবার এই যে নৌকা, ওই যে নৌকা, আমি অবশ্য নৌকাকে পছন্দ করি। তো নৌকা ছাড়া আমাদের দেশের যে পরিমাণের নদী নালা এই পার থেকে ওই পার যাওয়াটা কষ্টকর হয়ে যেত। এবং সবচেয়ে সুন্দর, সবচেয়ে পছন্দের কথা হচ্ছে যে অসাধারণ। আপনি যদি ব্রেক নিতে চান যান্ত্রিক শহর থেকে, আপনি এখানে ঘুরতে আসতে পারবেন। হ্যাঁ, অত্যন্ত চমৎকার। এই পাশটাতে যে একটা গাছ আছে রাস্তার, মানে পার্কিং করবেন বা যখন ইউটার্ন নিতে চাইলে আপনি এখান থেকে ইউটার্ন নিতে পারবেন, এতটুকু ব্যবস্থাপনা রাখা হয়েছে। আর এই যে এই পাশটাতে সুন্দর একটা দিঘি, কিন্তু দিঘির পানিটা অনেক ঘোলা, ইদানিং বৃষ্টি বাদল হচ্ছে তো ঘন ঘন, এই জন্য। তবে যত যাই কিছু বলি, আমার কিন্তু এখানে কিছু জিনিস খুব ভালো লাগছে। এখানে গাজীপুর জেলার ম্যাপটা দেওয়া আছে এখানে সুন্দর করে, যে কোন জায়গায় কি। পাশে হচ্ছে ময়মনসিংহ জেলা, এই পাশটাতে কিশোরগঞ্জ, এই পাশে টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, প্রায় 6টা জেলার পাশে গাজীপুরটা অবস্থিত। এবং মোটামুটি রেল লাইনটা দেওয়া আছে এখানে। আমরা তাজউদ্দিন আহমেদের সন্তান সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, যে ওনার মূলত 4জন সন্তান, তার মধ্যে উল্লেখযোগ্য 2জন সংসদ সদস্য। একজন হচ্ছেন সিমিন হোসেন রিমি, প্রায় 13 বছর যাবৎ উনি সংসদ সদস্য ছিলেন, এবং সোহেল তাজ, যিনি প্রায় 4 বছর সংসদ সদস্য ছিলেন, এবং উনি একজন প্রতিমন্ত্রীও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তো একদিনের ঘটনা সোহেল তাজ সম্পর্কে, তার ছোট ছেলে। তো এই বাড়িতে সোহেল তাজ তখন সম্ভবত বয়স 4 বছর কি 5 বছর। তো তাজউদ্দিন আহমেদ খুব সাদাসিধে মানুষ ছিলেন, খুব মানে খুব চেপে চেপে চলতেন আর কি। টাকা পয়সা ছিল, বা যদিও উনি অর্থমন্ত্রী ছিলেন বাংলাদেশের এই গভর্নমেন্টের 1972 থেকে 75 সালে যে গভর্নমেন্ট ছিল, ওইখানে অর্থমন্ত্রী উনি ছিলেন। এবং উনি কিন্তু অর্থনীতির ছাত্র। 1962 সময় উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, উনি অর্থনীতি বিভাগের স্টুডেন্টও ছিলেন। তো উনি খুব চেপে চলতেন তাজউদ্দিন আহমেদ। তো বাড়িতে দেখা যেত সপ্তাহে বা 2 সপ্তাহে একদিন গোস্ত রান্না করা হইতো। তো ওই তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ রাতের বেলা একদিন, বাবা আসছেন প্রায় 1 মাস পরে বাড়িতে আসছেন, আসার পরে রাতের বেলা রান্না করা হয়েছে, কিন্তু কোনো গোস্ত রান্না করা হয় নাই। আর সোহেল তাজ ভাবছিল যে বাবা আসছে, একটু মজার মজার খাবার রান্না করা হবে, কিন্তু কোনো খাবার রান্না করা হয় নাই। তো তখন বলছে যে যা আছে তা দিয়ে খেয়ে নাও রাতের বেলা।
তখন সোহেল তাজ রাগ করে এই বারান্দাতে চলে আসেন। এই বারান্দাতে চলে আসেন, তখন তাজউদ্দিন আহমেদের ঘরে যারা ছিল, তার বড় মেয়েরা এবং স্ত্রীরা, তারা খাওয়া দাওয়া শেষ করতেছিল, কারণ তারা তার বাবার ক্রাইটেরিয়া সম্পর্কে জানতো, বা তার স্ত্রী তার স্বামীর ক্রাইটেরিয়া সম্পর্কে জানতো। সেই থেকে তাজউদ্দিন আহমেদ বাইরে আসেন এবং সোহেল তাজকে বলেন যে, বাবা, আমরা তো সরকারি চাকরি করি, আমাদের কিন্তু আল্লাহ তাআলার কাছে এর কি বলে এটাকে হিসাব দিতে হবে। হ্যাঁ, তো আমাদেরকে যদি আমরা দেশকে চালাচ্ছি, আমরা যদি পেট পুরে খাই, যে 1974 সালে দুর্ভিক্ষ চললো, অনেক মানুষ তো না খেয়ে মারা গেছে, তাও তো আমরা কিছু খেতে পারি, কিন্তু অন্যরা তো খেতে পারেনি 1974-এর দুর্ভিক্ষে। কিন্তু তুমি তো সোহেল খেতে পারতেছো, তো তুমি অল্প অল্প খাও, দেশের মানুষের জন্য কাজ করতে হবে এবং তোমাকে বড় হতে হবে। তো সেই ঐতিহাসিক ঘটনা আমি সোহেল তাদের মুখ থেকে শোনা হয়েছে, এবং তিনি এই বাড়িতে দীর্ঘদিন বসবাস করছেন। এখন এমনিতে শুনেছি যে এই বাড়িতে একজন সিকিউরিটি গার্ড থাকেন যিনি পাহারা দেন, বাট স্টিল আমি কাউকে পাচ্ছি না। তবে তাজউদ্দিন আহমেদ, মানে আমি যতটুকু জানি যে গাছগুলোর বয়স প্রায় 60 বছর বা 65 বছর বলতেছে, যারা বাইরে খেলাধুলা করতেছিল। এবং এদিকে গাছের ভিতরে নাম্বার লেখা আছে, কতগুলো গাছ এখানে উল্লেখযোগ্যভাবে আম গাছ, নারিকেল গাছ। এই যে এখানে নারিকেল গাছ লেখা আছে 38 নম্বর, 41 নম্বর, আম গাছ এই পাশটাতে আছে 16 নম্বর। বাড়ির সামনে একটা গাছ, এই যে এখানে 5 মাথাওয়ালা, 5 2 4 6 মাথাওয়ালা, যে বাড়ির সামনে একটা গাছ পেলাম, সুপারি গাছ 6 মাথাওয়ালা। আমি যখন ঢুকতেছিলাম তখন খেয়াল করি নাই, কিন্তু এখন খেয়াল করতেছি। অত্যন্ত চমৎকার একটা গাছ, গোড়ালিটা আমার অত্যন্ত চমৎকার লাগছে। আমি জানি না যে এটা আসলে কীভাবে করলো, মানে গাছটা কীভাবে লাগাইছে আর কীভাবে উঠছে উপরে। পশ্চিমে সূর্য অস্তমিত হচ্ছে, তো প্রত্যেকেরই এইভাবে তার জীবনকে অস্তমিত করতে হবে বা হয়ে যাবে। তো হোক সেটা তাজউদ্দিন আহমেদের মতো বীরত্বের সহিত, অথবা খাটে পড়ে, যে কোনো একভাবে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু মৃত্যুর পূর্বে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, অতঃপর রাষ্ট্রের জন্য কি করতে পেরেছি সেটাই বড় কথা, সেটাই সার্থকতা। আজকে আমি আসছি তাজউদ্দিন আহমেদের বাড়িতে। তো আমি মারা গেলে বা আপনি মারা গেলে তো কেউ আপনার বাড়িতে যাবে না। যতক্ষণ পর্যন্ত না আপনি মানুষের জন্য কাজ করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ আপনার বাড়িতে যাবে না, কেউ আপনার খোঁজও নেবে না। তো এই জন্য বীরের মতো বেঁচে থাকাই উত্তম। এবং বীরকে মানুষ খুব পছন্দ করে, যদিও প্রকাশ্যে ঘৃণা করে। অধিকাংশ মানুষ প্রথম বা প্রকাশ্যে ঘৃণা করলেও বীররা যখন অস্তমিত হয়, যখন তাদের সূর্য অস্তমিত হয়ে যায়, তখন প্রত্যেকেই তাদেরকে সম্মান করে এবং তাদেরকে স্মরণ করে। তাদের জন্য মিলাদ মাহফিল, দোয়া কালাম, বাৎসরিক সব কিছু চালু রাখে। এবং মানুষ দিন শেষে যারা বীরত্বের সহিত যারা দেশের জন্য কাজ করতে পারছে বা নিজস্ব ধর্মের জন্য যারা কাজ করতে পারছে, তারাই শেষ পর্যন্ত এই দুনিয়ার বুকে বা এই মাটির নিচে থেকেও তারা মাটির উপরেও তাদের একটা ভারসাম্য তৈরি করতে পেরেছে। এই ছিল আজকের তাজউদ্দিন আহমেদের বাড়ির সম্পর্কে বিস্তারিত। প্রকৃত বাড়িটা বা প্রকৃত সৌন্দর্য, এবং উনি কতটুকু প্রকৃতিপ্রেমী ছিলেন এবং দেশ ও দশের জন্য কীভাবে কাজ করার জন্য ওনার মনস্থির করা ছিল, তো সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে গাজীপুর কাপাসিয়া দরদরিয়া গ্রামে আসতে হবে।